ঢাকায় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, ৩ বিভাগে ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস। বান্দরবান কক্সবাজারে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দেশ গঠনে আবারও ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর। বরিশালে নানা কর্মসূচি উদ্বোধন। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান। আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক। খেলাপি ঋণ কমানোয় নজর, আলোচনায় নতুন বেতন কাঠামো। এবং হরমুজ প্রণালী নিয়ে ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। স্বাগত দুপুরে বুলেটিনে, আপনাদের সাথে আছে আতিফা আঞ্জুমান এবং আমি তানজিনা অন্তর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে গত ২৭ ঘন্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২ দিন বৃষ্টির তীব্রতা কম থাকবে। এ সময় ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে টানা বৃষ্টিপাতে আজও পানি জমেছে অনেক সড়কে। সকাল থেকে শুরু হওয়ায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বেশি বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও কর্মজীবীরা। শিক্ষার্থীদের অনেকেই ভিজে ভিজেই কেন্দ্রে পৌঁছান। অভিভাবক ও পথচারীদের অভিযোগ, সড়কে যানবাহন কম, তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কাজীপাড়া, শেওড়াপাড়া ওদিকে বৃষ্টির পানিতে একেবারেই গাড়ির চলাচল খুবই কষ্ট। আর খুবই আজকে পরীক্ষাটা বন্ধ হলেই মনে হয় ভালো হতো। আজকে অনেক ভোগান্তিতে ভুগতে হয়েছে সকল গার্ডিয়ানকে। আমরা রিক্সা পাচ্ছিলাম না, তারপরে গাড়ি পাচ্ছিলাম না, রাস্তায় জ্যাম, পানি জলাবদ্ধতা তো আছেই, এর মধ্যে আমাদের পরীক্ষা। বৃষ্টিটা তো গতকালকে থেকে হচ্ছে, এখানে আসলে প্রশাসন এবং শিক্ষামন্ত্রীর উচিত ছিল, যেহেতু চট্টগ্রাম বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে সারা দেশ পরীক্ষাটা বন্ধ রেখে শুক্রবারে পরীক্ষাটা নেওয়া উচিত ছিল। এই বৈরী আবহাওয়ার কারণে সরকার যদি মনে করতো অন্তত এই 2টা পরীক্ষা পিছনে দিয়ে দিই, তাহলে খুব ভালো হইতো আর কি। আগামী বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানান 15 জুলাই থেকে থেমে থেমে বৃষ্টি চললেও বৃহস্পতিবার থেকে আরও শুরু হবে ভারী বৃষ্টি। এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15 জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। গত 27 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত এই 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা আগামী 24 ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজধানীর জলাবদ্ধতা যানজটের খবর জানাতে কুড়িপাড়ায় আছেন সহকর্মী মনির মিলাত এবং বনানীতে আছেন ইশতিয়াক ইমন। জলাবদ্ধতার খবর জানাতে প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, জলাবদ্ধতার খবর আমরা যেটা জানছিলাম যে সড়কে যানবাহন কম পাওয়া যাচ্ছে, ভাড়াও গুনতে হচ্ছে বাড়তি। এই মুহূর্তে ঢাকা শহরের জলাবদ্ধতার কেমন চিত্র দেখছেন? যানবাহনকে এখনো বাড়তি ভাড়া চাচ্ছে কিনা জানাবেন। শুরুতে একটু বৃষ্টির পরিস্থিতি জানাতে চাই যে সকাল 7:45 থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং টানা আমরা দেখেছি যে দুপুর 1টা পর্যন্ত কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে দুপুরে 1টার পর থেকে গত 1 ঘন্টায় বৃষ্টি থেমেছে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে বৃষ্টি হয়নি নতুন করে, যে কারণে সকাল থেকে টানা বৃষ্টির কারণে যে রাস্তাগুলোতে পানি জমেছিল সেই রাস্তাগুলোর পানি কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে, অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। তবে যেটি হয়েছে যে গতকাল আমরা দেখছিলাম যে একেবারে একটানা ভারী বৃষ্টি হয়েছিল, যে কারণে গতকাল দিনভর যে ভোগান্তিটুকু আমরা রাজধানী জুড়ে দেখেছি, আজকে ভোগান্তির মাত্রা গতকালকের তুলনায় অনেকটা কম, কারণ রাতে বৃষ্টি ছিল না, রাতের মধ্যেই অনেক জায়গার পানি কিন্তু নেমে গেছে। কিন্তু তারপর আমরা দেখেছি যে রাজধানীর নিচু এলাকা যেগুলো রয়েছে, আমি খানিকক্ষণ আগে মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় ছিলাম, সেখানকার নিচু এলাকায় এখনও কিন্তু অনেক বাসাবাড়ি সেখানে পানি নিচে আছে, অর্থাৎ বাসার নিচু তলা যেগুলো, নিচতলা যেগুলো রয়েছে সেই জায়গাতে আমরা পানি দেখেছি। রাস্তার মধ্যেও পানি আছে। রাজধানী নিউ মার্কেট সেই জায়গাতে আমরা দেখেছি যে রাস্তার মধ্যে পানি এখন পর্যন্ত রয়ে গেছে, কিংবা
বাড্ডা এলাকা যেখানে আমি এখন আছি সেই গলিগুলোতেও কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টির পানি জমে আছে। এই বৃষ্টির বহুমাত্রিক প্রভাব কিন্তু আসলে আমরা দেখে থাকি আষাঢ় কিংবা বর্ষার সময়টা যখনই বৃষ্টি হয় তখনই আমরা দেখি যে রাজধানী জুড়ে এরকম জলজটের ভোগান্তি তৈরি হয়, রাস্তায় আপনার যানবাহনের এক ধরনের সংকট তৈরি হয়। সেই পরিস্থিতি কিন্তু আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি, যেহেতু গতকাল একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রাজধানীবাসী গেছে এবং আজকে সকাল থেকে এসএসসি পরীক্ষা ছিল, কর্মজীবী মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন। সব মিলিয়ে আজকের দিনেও আমরা প্রচণ্ড ভোগান্তি কিন্তু তাদের কাছ থেকে পেয়েছি। সেই জায়গাতে তারা যেটি বারবার বলছেন যে বৃষ্টি আসলে প্রাকৃতিকভাবেই হবে, সেটি বন্ধ করার কোনো জো নেই, ভারী বৃষ্টি হবেই, কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেম যতটুকু থাকার কথা ছিল কিংবা ড্রেনেজ সিস্টেম যতটুকু আছে সেটি আসলে কতটা কার্যকর সে ব্যাপারে সিটি কর্পোরেশন কি করছে সেটি নিয়ে কিন্তু আসলে নগরবাসী প্রশ্ন করছেন। এই জায়গাতে সিটি কর্পোরেশন গতকাল এক ধরনের ব্যাখ্যা দিয়েছে যে যেই জায়গাগুলোতে পানি জমেছিল, জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই পানি নিষ্কাশনে দ্রুততম সময়ের মধ্যে যেন নিষ্কাশন করা হয় তার জন্য তাদের পক্ষ থেকে এক ধরনের ব্যবস্থা কিংবা কুইক রেসপন্স টিম তারা গঠন করেছেন। কিন্তু মাঠ পর্যায়ে আমরা দেখছি যে নগরবাসী বারবারই অভিযোগ করছেন যে যে জায়গাগুলোতে পানি জমেছে, জলজট তৈরি হয়েছে, সেই পানি নিষ্কাশনে তাৎক্ষণিক যে পদক্ষেপটুকু নেওয়া দরকার ছিল সেটি আসলে তারা এখন পর্যন্ত দেখেননি, যে কারণে বারবারই তারা আসলে সিটি কর্পোরেশন কিংবা কর্তৃপক্ষ যারা এই কাজগুলোর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ কিন্তু সেই জায়গাতে করছেন। এখন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, আমরা ধারণা করি যে পূর্বাভাস অনুযায়ী হয়তো বিকেলের দিকটাতে আবারও বৃষ্টি হতে পারে, যে কারণে সকাল থেকে কয়েক ঘন্টা টানা বৃষ্টি এবং বিকেলে যদি আবারও নতুন করে বৃষ্টি সেই জায়গাতে যুক্ত হয়, আমরা ধারণা করি যে দিন শেষে অফিস থেকে যে মানুষজন বাড়ির পথে রওনা করবেন, বাসা বাড়ির পথে রওনা করবেন, তাদের ভোগান্তি কিন্তু আরও চরমে উঠবে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি বনানী এলাকাতে আছেন, নিশ্চয়ই তার কাছে জলজট এবং মানুষের ভোগান্তি নিয়ে আরও কিছু তথ্য নিশ্চয়ই তার কাছ থেকে আমরা পাবো। ধন্যবাদ মনির। আসলে যেমনটি আমরা সকাল থেকেই দেখছিলাম যে রাজধানীর আবহাওয়ার যে পরিস্থিতি সেটি কিছুটা উন্নতির দিকে, এবং আবহাওয়া অফিস কিন্তু সেই তথ্যই বলছে যে আজ থেমে থেমে বৃষ্টি হবে, আবহাওয়া কিছুটা ভালোর দিকে থাকবে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হবে 15 জুলাই পর্যন্ত, এবং সেই বৃষ্টি 16 তারিখে গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও 3 দিন, এবং সেই বৃষ্টি 2 থেকে 3 দিন চলবে। রাজধানী যদি এখনকার একটু আমি চিত্রটি দেখাই, যেই ভোগান্তি আমরা গতকালও দেখেছি সারাদিন বিমানবন্দর সড়কে এখনও সেই জলাবদ্ধতা রয়েছে এবং গাড়ির গতি অনেক কম, যে কারণে পুরো সড়ক জুড়েই এখনও তীব্র যানজট দেখা দিয়েছে। একদিকে মহাখালী থেকে অর্থাৎ ঢাকার দিক থেকে যে গাড়িগুলো উত্তরা, টঙ্গী, আবদুল্লাপুর এসব গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেই গাড়িগুলোকে কিন্তু যাওয়ার পথে বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে, কারণ এখনও সড়ক জুড়ে পানি আমরা দেখতে পাচ্ছি এবং সেই পানি আটকে আছে গতকাল সকাল থেকে, অর্থাৎ গত পরশুদিন রাতে যে বৃষ্টি হয়েছে তারপর থেকেই এই সড়কে পানি আটকে আছে এবং এই পানি নামছে না। কেন নামছে না সেটি আমরা গতকাল চ্যানেল 1-এর প্রতিবেদনে দেখিয়েছি যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরি করার পরে ডান পাশে যে একটি লেক ছিল অর্থাৎ খাল ছিল সেটি একেবারে ভরাট করে ফেলা হয়েছে। এখন এই পানিগুলো কোন জায়গা দিয়ে নামবে সেই ব্যবস্থা আসলে রাখা হয়নি, যে কারণে এই পানিগুলো নামতে পারছে না। বিপরীত চিত্র কিন্তু রয়েছে একেবারেই রাস্তার অপর পাশে, অর্থাৎ ডান পাশের যে সড়কটি রয়েছে অর্থাৎ যেটি উত্তরা থেকে ঢাকার দিকে যাওয়ার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বনানী কবরস্থানের পরের অংশটি পুরোটি ফাঁকা, সেখানে খুব স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে, কিন্তু বনানীর জায়গাটিতে পানি জমে আছে, যে কারণে বনানী থেকে একেবারে রেডিসন হোটেল পর্যন্ত যানজট রয়েছে, অর্থাৎ দ্বিমুখী যান চলাচলই ভোগান্তি পোহাতে হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি নেই, বেলা 12টা পর্যন্ত আমরা দেখেছি রাজধানীতে বৃষ্টি রয়েছে এবং সন্ধ্যার পরে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই যে পানি কমার একটি বিষয় ছিল সেটি আসলে কোনোভাবেই এটি কমছে না, যে কারণে এখনও সেই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি সড়ক জুড়ে। এবং সড়কে কিন্তু এখনও এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার যে জায়গাটি রয়েছে সেখানে এখনও পানি রয়েছে, এবং একই সাথে মূল যে সড়কটি রয়েছে বিমানবন্দর সড়ক, অনেকেই বিমানের যাত্রী রয়েছেন যারা এই পথ ধরে বিদেশে যাবেন, বিমান ধরবেন, তাদেরকে আসলে একটু বাড়তি সময় নিয়েই বাইরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষরা, কারণ এই সড়কে আটকে থাকতে হচ্ছে। এবং এই পরিস্থিতির আসলে কখন উন্নতি হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই পানির আমরা গতকাল রাত পর্যন্ত এখানে সংবাদ সংগ্রহ করেছি, এখান থেকে সরাসরি সম্প্রচারে আমরা ছিলাম চ্যানেল 1-এ, আমরা এই পরিস্থিতিই দেখেছি এবং সেখানে কিন্তু একটু পানিও কমেনি, এবং এই পরিস্থিতির হয়তো উন্নতি হতে পারে। এখানে হয়তো উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি হয়তো পরিদর্শনে আসতে পারেন।
এরকম একটি পরিস্থিতি আমরা অপেক্ষায় আছি যে এই ভোগান্তি আসলে লাঘব হবে এবং নগরবাসীর যে গত দুদিন ধরে ভোগান্তির মধ্যে আছে সেটি আসলে শেষ হবে। অন্তু। ইমন, আপনাকে ধন্যবাদ মনির মিল্লাতকেও। রাজধানীর জলাবদ্ধতা ও যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনির মিল্লাত এবং ইশতিয়াক ইমন। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার 4টি পয়েন্টে 3 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির নির্বাহী প্রকৌশলী। বলেন, আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, সোমেশ্বরী সহ বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে সাময়িক বন্যার শঙ্কা রয়েছে। তবে গত 24 ঘন্টায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পেয়েছে। এতে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সার্বিকভাবে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে, যা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে। বান্দরবান এবং কক্সবাজারে পানি কিছুটা নামতে শুরু করলেও ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। সেই সাথে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ, কাজ করছে না মোবাইল নেটওয়ার্কও। এদিকে গাইবান্ধায় 4টি নদীর পানি বাড়ায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সুনামগঞ্জে সড়ক ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বান্দরবানে তলিয়ে যাওয়া বিভিন্ন সড়ক থেকে পানি সরে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তায় জমে আছে কাদামাটি, কোথাও কোথাও পাহাড় ধসে রাস্তায় পড়ে রয়েছে মাটির স্তূপ। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা থেকে প্রায় বিচ্ছিন্ন বাসিন্দারা। আমরা আছি ঠিকই পানির ভিতরে, কিন্তু কিভাবে আমরা দুর্ভোগভাবে আছি আল্লাহ ভালো জানে। পানির জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি, খাওয়ার পানি এবং কি আমরা ঘর দুয়ার পরিষ্কার করার জন্য খুবই কষ্ট পাচ্ছি। রান্নার সুযোগ না থাকায় দুর্গতরা শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। তবে দুর্গম এলাকাগুলোতে এখনো সরকারি ত্রাণ না পৌঁছানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। আমার সাহায্য করার মতন আল্লাহ ছাড়া আর কেউ নেই বাবা। দুর্ভোগ কমছে না কক্সবাজারবাসীর। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এখনো পানিবন্দী লাখো মানুষ। গাইবান্ধায় টানা বৃষ্টিতে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। উজানের ঢল আর প্রবল স্রোতের কারণে জেলার অন্তত 60টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। শুধু মনকাজে ভাঙতেছে খুব, এই কারণে আমরা পানি হচ্ছে দিকে, এই কারণে আমরা চলে আসছি মনকাজে বালাসিঘাট। পানি পড়তেছে, টাকাটা আর কি হবে, কাজ করতেছে, এখন পানি যাচ্ছে, উড়ে যাচ্ছে পানি। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে সড়ক ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। তাহিরপুর সড়কের 100 মিটার অংশ ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। নদীর প্রবল পানির চাপে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে। বাড়ি ঘরও পানি, আমরা যাতায়াত করতে পারি না, আমরা খুব দুর্গতির মাঝে আছি। যাতায়াত করার সমস্যা দেয়, নাও ঠিক মতো পাওয়া যায় না, আমরা নাও জল কিংবা কোনো সামর্থ্য নাই, গাড়ি চালাই তো খাই। মৌলভীবাজারে কমছে নদ নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহনওয়াজ রিটন। আপনি এর আগের বুলেটিনে যেমনটি জানাচ্ছিলেন আমাদের যে সিভিল প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সেনাবাহিনী এবং বিমান বাহিনী উদ্ধার কাজ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিল। এখন কি পরিস্থিতি দেখছেন, আর স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে এই বৈরী পরিস্থিতি কতদিন চলতে পারে? আরেকটি বিষয় পাশাপাশি জানাবেন যে এই সময়টাতে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ে, হাসপাতালগুলোর চিত্র কেমন দেখেছেন? আমি আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আসলে যে পানিবাহিত রোগ অথবা অন্যান্য যে বন্যার পরবর্তী যে অবস্থাগুলো হয় সেটি আসলে বন্যার পানি নেমে যাওয়ার পরে মোটামুটি এই সমস্ত যে
মহামারী আকারে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, সেটি নিয়ে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা আমরা জানাচ্ছিলাম এর আগেও। তবে একটু আগে কথা বলেছিলাম এই অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম, তাকে যদি আমরা ক্যামেরায় দেখাতে পাই, তিনি এই যে অনেকটা নদীর মতো হয়ে গেছে, যে এখানকার যে পানির ক্ষেত ছিল, মাছের ক্ষেত ছিল এবং অন্যান্য ফসলের জমি ছিল, সেগুলো পাহাড়ি ঢলে অনেকটা হাওরের মতো হয়ে গেছে। এবং সেই হাওরের মতো এলাকা ঘুরে ঘুরে মন্ত্রী, এখানে স্থানীয় সংসদ সদস্য আছেন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর টিম আছেন, তারা উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ তৎপরতা চালাচ্ছিলেন। জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, আমরা যদি এখানে পিছনে একটু দেখাতে চাই যে অনেকগুলো ঘর এখানে যে পানিবন্দী হয়ে আছে, এখানকার মানুষ আওয়াজ করছেন। কিছু শিশুকে দেখতে পাচ্ছি, অনেক উপর দিক থেকে তারা আওয়াজ করছেন ত্রাণের জন্য, তারা আহ্বান করছেন আসার জন্য। আমরা যেখানেই যাচ্ছি মূলত এরকম করে পানিবন্দী অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি। যদিও সকাল থেকে এখানে কিন্তু বৃষ্টি হয়নি, বৃষ্টি না হলেও যে উজানের ঢল নামতে নামতে এই পুরো এলাকাটি আসলে পানিবন্দী যে অবস্থা, আমরা মূল সড়ক থেকে প্রায় যদি কিলোমিটার হিসাব করি 4-5 কিলোমিটার ভিতরে এসেছি, মনে হচ্ছিল যেন আমরা একটা দ্বীপাঞ্চলে যাচ্ছি, এরকম একটা বিচ্ছিন্ন একটি এলাকা। সাতকানিয়ার যে কেউসিয়া এবং একই সঙ্গে যে বাইতুল ইজ্জত, এই এলাকায় আমরা আছি এবং সেই জায়গাতে মানুষ পানিবন্দী আছে। পুলিশ, সেনাবাহিনী, যে সরকারের বিভিন্ন দপ্তর এখানে একযোগে কাজ করছেন। আমাদেরকে বলছিলেন যে অনিন্দ ইসলাম, তিনি বলছিলেন যে তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যারা আটকে আছে তাদেরকে উদ্ধার করে তাদের মুখে খাবার পৌঁছে দেওয়া। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা বলছিলেন আমাদেরকে, যে প্রত্যেকটি মানুষ যেন খাবার পান, সেইটি তাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। আমরা যে সমস্ত এলাকা পানিতে ডুবে গিয়েছে সেখানে অনেকে মাছ ধরছেন, অনেকে এখানে বিভিন্নভাবে এখানে আসলে যে আশেপাশের পুকুর ডুবে গিয়েছেন সেখানকার মাছগুলো এখানে চলে এসছে, অনেকে মাছ ধরছেন। তবে দুর্গত যে মানুষের কথা বলছিলাম, দুর্গত মানুষের অবস্থা অসম্ভব সঙ্গীন। অনেক জায়গায় অনেক আত্মসমর্থবান মানুষ আছেন, কিন্তু তারা রান্না করার মতো তাদের আসলে সেই সুযোগ নাই। এখানে বিদ্যুৎ নাই, অনেক এলাকার মধ্যে, অধিকাংশ এলাকার মধ্যে বিদ্যুৎ নাই, অনেক জায়গার মধ্যে রান্না করার মতো যে চুলো জ্বালানোর মতো অবস্থা নেই। সব মিলিয়ে আসলে অনেক সঙ্গীন একটি অবস্থা। চট্টগ্রামের যে সাতকানিয়ার অবস্থা বলছিলাম, এখানে সরকারি হিসাবে 2 থেকে 3 লক্ষ লোক নানাভাবে পানিবন্দী এবং আক্রান্ত হয়ে আছে। দুর্গত মানুষের সহযোগিতায় সরকার এগিয়ে আসছে এবং একই সঙ্গে আজকেও আমরা সকাল থেকে দেখছিলাম যে ব্যক্তি পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে অনেক প্রতিষ্ঠান, অনেক সংগঠন, তারা ত্রাণ দিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছেন শুকনো খাবার এবং একই সঙ্গে রান্না করা খাবার, খিচুড়ি, বিশেষ করে এরকম করে উৎসবের মতো করে আসলে এই যে ত্রাণ সহযোগিতা, মানবিক সহযোগিতা তারা যুক্ত হয়েছেন। আমরা দূরে একটি গ্রাম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বাইতুল ইজ্জত, সাতকানিয়ার একটি গ্রাম। সেটি পানি পার করে তাদেরকে দেখাতে হচ্ছে এখানে আরেকটি ঘর, অনেকগুলো ঘর, একটি আসলে অনেকগুলো ঘর, এরকম পাকা বাড়ি, কাঁচা ঘরগুলো তো আসলে ধসে গিয়েছে এবং আমরা সরকার হিসেবে দেখেছিলাম যে 500 থেকে 700 মতো ঘর, কাঁচা ঘর এবং পাকা ঘর মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র এই এলাকাতে। এরকম মিলাই চট্টগ্রামের 5টি উপজেলায় 8 লক্ষ মানুষ সরাসরি এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, বন্যা আক্রান্ত হয়েছেন, সেরকমটি সরকারি ভাষ্য আছে। সেরকমটি তথ্য আমাদের কাছে আছে। তবে আমরা একটু পরে আরেকটি জায়গায় যাব, যেখানে সরকারি যে ত্রাণ তৎপরতা চলছিল এবং সেখানে প্রতিমন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্য তারা যোগ দেবেন। এবং আমরা একটু আগে সর্বশেষ এই তথ্যটি শেষ করতে চাই। একটু আগে যে জায়গাতে গিয়েছিলাম সেখানে একটি ঘরের সামনে অসংখ্য মানুষ এরকম 2তলা, 3তলা, 4তলার মধ্যে ত্রাণের জন্য অপেক্ষায় আছেন এবং তারা ত্রাণ পেয়ে অনেক খুশি। মনে হচ্ছিল যেন অনেক আসলে সবাই যে ত্রাণের আকাঙ্ক্ষায় ছিল সেরকমটা, অনেক সামর্থ্যবান মানুষ ছিল, কিন্তু তারা অনেকে 1 দিন 2 দিন খায়নি, এরকম মানুষ আমরা পেয়েছি। সব মিলিয়ে মানে অন্যরকম একটি পরিবেশ, এই যে অন্যরকম একটি ভারাক্রান্ত পরিবেশ কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করছি। মোটামুটি এই ছিল আমার কাছে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। শাহনওয়াজ রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি আরও তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন শাহনওয়াজ রিটন। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। মানুষের দুর্ভোগ লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। পানিবন্দী মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে বিভিন্ন ওয়ার্ডে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বৃষ্টি কমায় কিছু জায়গায় পানি নামতে শুরু করলেও সাতকানিয়া ও বাঁশখালী সহ আশপাশের নিচু এলাকাগুলো এখনো জলমগ্ন। ফলে পানিবন্দী অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন প্রায় 5 লাখ মানুষ।
আরকে সোহান্না বাড়ির বাদা আর 4-5 দিন ও একসাথে এসে মরে গেল আরকে সোহান্না বাড়ি এই অবস্থা পানি ওর উঠতে এন্ডিলে আরি আর ঘর বাইতে ডুবা 3-4 দিন ধরে পানি উঠতে না আর কিছু না কুয়াশা লাগাইতে তো কষ্ট হয়। সরকার বলেন এমপি আমাদের কোনো কারো থেকে কোনো সাহায্য হয় না। মারার ধন সম্পদ শেষ হয়ে যায় যদি এই সঙ্গে হালান যদি উৎসগারিয়ে ফার্কো যদি বাঁধে আর কোনো অসুবিধা নেই। আমরা প্রতিটা দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই, হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। 17টা ইউনিয়নের মধ্যে প্রায় 117টা ওয়ার্ড আমাদের বিবেচনায় গত পরশু রাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ছিল। আমাদের কিন্তু উপজেলা প্রশাসন গতকালই এই 117টি ওয়ার্ড, এই 117টি ওয়ার্ড কিন্তু 17টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। দেশ গঠনে আবারও ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে বৃষ্টি উপেক্ষা করে বরিশালে গাছ লাগানো কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে। আগামী 1 বছরে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বরিশালের গৌরনদী উপজেলায় 600 জন নারীকে দেওয়া হয়েছিল ফ্যামিলি কার্ড। উপকারভোগী এই নারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের স্বাবলম্বী করতে হবে। ফ্যামিলি কার্ড নারীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারেক রহমান। বলেন, এই দেশ সকল মানুষের, দলমত নির্বিশেষে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তারেক রহমান। বরিশালের মাটি ও পরিবেশ উপযোগী নারিকেল, আমড়া, নিম সহ বেশ কিছু জাতের চারা রোপণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বেই পরিবেশ বিপর্যয় হচ্ছে, বাংলাদেশে এর প্রভাব আরো বেশি। দেশকে রক্ষা করতে হলে গাছ বাঁচাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। সরকার একা দেশের পরিবেশ বিপর্যয় মোকাবেলা করতে পারবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটছে, আর এর ফলে বাংলাদেশের মতো দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে গাছ লাগিয়ে বললেন, এই গাছ শুধু লাগালেই হবে না, যত্ন করে রক্ষা করতে হবে, যেন পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা যায়। হাবিব রহমান, ওয়ান নিউজ, বরিশাল। প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা জানছিলাম যে প্রধানমন্ত্রী বৃষ্টি উপেক্ষা করে গাছ লাগানো কর্মসূচিতে অংশ নিয়েছেন, তার আর কি কি কর্মসূচি রয়েছে? আলোচনা তো এটা চলবে, এটা তো টাইম ফ্রেম কিছু নেই, ওরা আসবে আবার। সেটি হলো বরিশালের 30 গোডাউনের এখানে একটি খাল রয়েছে, খালের চারপাশে প্রায় 350 গাছ তিনি আজকে সেখানে এই গাছ লাগিয়ে উদ্বোধন করবেন। পাশাপাশি এই এলাকার যারা নেতাকর্মী রয়েছে, বিএনপির নেতাকর্মী রয়েছে, তাদের সাথে বৈঠক করবেন যে আগামীতে বিএনপির যে কর্মসূচি, বিশেষ করে দলকে চাঙ্গা করা কিংবা দলের যে বিষয় কিভাবে নেতাকর্মীরা কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে আজকে একটি বিকালে একটি মিটিং রয়েছে, সেখানে তিনি তাদের সাথে কথা বলবেন। এরই আগে তিনি কিন্তু গাছ লাগানো কর্মসূচি একটি উদ্বোধন করেছেন, সেটি হলো গৌরনদী উপজেলা। সেখানে একটি খালের পাশে গাছ লাগিয়েছেন প্রায় 2,500 গাছ, এবং পাশাপাশি এর আগে নির্বাচনে যে ইশতেহার ছিল প্রায় ফ্যামিলি কার্ড দেওয়া, সেখানে 600 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। সেই উপকারভোগী মানুষের সাথে তিনি আজকে মতবিনিময় করেছেন এবং তাদের সুবিধা অসুবিধা বা এই যে ফ্যামিলি কার্ডের অর্থটি কিভাবে ব্যয় করেছেন সেই বিষয়ে তিনি কিন্তু আজকে তাদের সাথে কথা বলেছেন। এবং সবকিছু মিলে তিনি বলেছেন যে দেশকে এগিয়ে নিতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় বলেছেন যে যদি নদ নদী খাল বিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেক্ষেত্রে যে জলবদ্ধতা দুর্ভোগ তৈরি হয় সেটি থেকে রেহাই পাওয়া যাবে। সেজন্য মানুষকেই এগিয়ে আসতে হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে কথা বলছেন, আমরা একটু তার বক্তব্যে সরাসরি চলে যাই। বলার কারণ হচ্ছে যে দেখুন, এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এটা কিসের পাইপ? খালের সাথে এসে যুক্ত হয়েছে পানির। কিসের পানি? বাসা বাড়ির ব্যবহারের পানি?
আচ্ছা, বাসাবাড়ি ব্যবহার পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সেটা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা সুয়ারেজ লাইনের কানেকশন গুলা খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত, তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একই ভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হব, তাই না? অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করব, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব। কাজে আসেন আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী পেশার, সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের যে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘরবাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটার আমরা চেষ্টা করব। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। সকলের কাছে আবারও সকলের কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্য শেষ করলেন এবং তিনি যেটি বললেন যে মুক্তিযুদ্ধ সময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমে এসে বাংলাদেশকে স্বাধীন করেছে, পাশাপাশি 2024 সালে সকল শ্রেণীর পেশার মানুষ নেমে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ঠিক সেভাবে যদি ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে যে ভালো কাজগুলো সেগুলো যদি একসাথে করা যায় তাহলে দেশ পরিবর্তন করা সম্ভব হবে বলে তিনি কিন্তু জানালেন। এখন তিনি গাছ রোপণ করছেন, মূলত এখানে নারিকেল গাছ লাগানো হবে এবং এই নারিকেল গাছ আপনারা জানেন যে পরিবেশ, এই বরিশালের মাটি এবং পরিবেশ বান্ধব উপযোগী যে গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু আজকে এখানে লাগানো হচ্ছে। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান গাছ রোপণ বা বৃক্ষ রোপণ কর্মসূচি এর মধ্যে উদ্বোধন করেছেন, লাগিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে যাবেন আর সার্কিট হাউসে, সেখানে তিনি দুপুরের যে খাবার দাবার সেটি করবেন এবং পরবর্তীতে তিনি এই এলাকার যারা নেতাকর্মী রয়েছেন, বরিশালের বিভাগীয় নেতাকর্মী রয়েছেন বা তাদের সাথে কথা বলবেন। মূলত এই ছিল আজকের এখানকার কর্মসূচি। আমরা পরবর্তীতে আবারও জানাতে পারবো যে তিনি যে কর্মসূচিতে অংশ নেবেন সেখানে কি ধরনের দিক নির্দেশনা দিলেন দলের নেতাকর্মীদেরকে। অন্ত হাবিব, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাবিব রহমান। 400 থেকে 450 কোটি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে IMF এর সাথে আলোচনা করছে সরকার। 3 বছরে এই ঋণ পাওয়ার আশা করা হচ্ছে। সকালে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করে 12 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নতুন ঋণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রাজস্ব ব্যবস্থার সংস্কার ও ব্যাংক খাতের উন্নয়নও পর্যালোচনা করা হচ্ছে। খেলাপি ঋণ কমানো বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আলোচনা হবে নতুন বেতন কাঠামো নিয়েও। 5 দিনের আলোচনা শেষে পরবর্তী ঋণের অঙ্ক চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুপুরের বুলেটিনে একটা বিরতি নিচ্ছি। ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কুষ্টিয়ায় বালু ইজারার নামে ফসলি জমির মাটি লুটের মহোৎসব, নেপথ্যে রাজনৈতিক ও প্রশাসনিক যোগসাজশ। আবার আমন্ত্রণ দুপুরে বুলেটিনে।
চট্টগ্রাম সহ বন্যা কবলিত 11 জেলার সকল স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত সকলের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন জেলায় বন্যার পানি ঢুকে পড়ায় ওষুধ, চিকিৎসা সামগ্রী রক্ষায় ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়া শুরু করলেও কোথাও কলেরা আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যায়নি। বলেন, পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখার পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় কোনো রোগী যেন চিকিৎসা না পেয়ে ফেরত না যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশ দিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হলে তাদের হাসপাতালের লাইসেন্স পুনরায় দেওয়া হবে কিনা তখন সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি। আমাদের বাইরে স্টাফ দিয়ে স্পেশাল মেডিকেল টিম করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ সিরিঞ্জ আছে, পর্যাপ্ত পরিমাণে 2 প্রকারের আমাদের ডেক্সট্রোজ স্যালাইন আছে। আমরা সাথে সাথে ট্রিটমেন্টে চলে যাব। এরপরও যদি কোনো রোগী আমাদের লোকাল ট্রিটমেন্টের বাইরে চলে যায়, ইমিডিয়েটলি আমরা ডিস্ট্রিক্ট অ্যাড করে শিফট করার ব্যবস্থা রেখে ছুটি বাতিলটা বহাল থাকছে। এটা আনটিল এন্ড আনলেস দ্য থিংস আর নট সেটেলড, কারো কোনো ছুটি নেই। যেখানে বন্যা পীড়িত এলাকায় এটা করা হচ্ছে, বন্যা কবলিত এলাকা 11টি জেলায়। কুষ্টিয়ায় গড়াই নদীর বালু ইজারার নামে চলছে ফসলি জমির মাটি লুটপাটের মহোৎসব। এতে হুমকিতে পড়েছে কৃষি জমি ও রাস্তাঘাট। অভিযোগ উঠেছে রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশে এমন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে টাকা ভাগ বাটোয়ারার একটি তালিকা এসেছে চ্যানেল ওয়ানের হাতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে ড্রেজিংকৃত বালি অপসারণের নামে ফসলি জমি থেকে মাটি কাটার, বালি ইজারার নামে দিনরাত চলছে লুটপাটের এই মহা উৎসব। এতে হুমকির মুখে পড়েছে কৃষি জমি ও রাস্তাঘাট। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশে এমন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা নিয়ে বাড়ছে উত্তেজনা। আগ্নেয়াস্ত্রের মহড়ার পাশাপাশি ঘটছে গোলাগুলির ঘটনাও। রাত্রে গোলাগুলি হয়, আমি সকালে আইসি শুনছি যে ঘাটে অমুক জায়গায় গোলাগুলি হয়েছে। যে কোনো একটা ভয় দেখায় তাদের কাছ থেকে কিন্তু নিয়ে এই বালিগুলো এইভাবে করে মানে দেখার মতো না। কৃষি জমি যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। ঠিক জোরপূর্বভাবে মনে করে জামান বিএমপি দীর্ঘদিন ধরে এই চর খেয়ে যাচ্ছে অবৈধভাবে। দিন রাত দিয়ে গাড়ি চললে পারে মনে করেন 8-10 লাখ টাকা প্রফিট আসে। রাস্তা শেষ, এই রাস্তায় তো ডিরাম ট্রাকের জন্য না। ডিরাম ট্রাক স্কুলে প্রাইভেট যেতে না, প্রাইভেটে যেতে পারে না, মসজিদেও যেতে পারে না। জামাত, বিএনপি ও প্রশাসনের মধ্যে বালি মহলের টাকা ভাগ বাটোয়ারার একটি তালিকা এসেছে চ্যানেল ওয়ানের হাতে, যেখানে উল্লেখ রয়েছে কিভাবে কাদের মধ্যে কত পার্সেন্ট করে বন্টন হয় এই টাকা। বিষয়টি জামাতের নেতারা স্বীকার করলেও অস্বীকার করছেন প্রশাসন ও বিএনপির নেতারা। আমার কোনো কিছু নাই, আমার নাম ভাঙা এগুলো বল। আমার কাছে এরকম কোনো ধরনের কোনো টাকা আসে না। ওখানে কে দায়িত্বে আছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আনসার চেয়ারম্যানের 40, আমার 40, আর ঘাটের মূল মালিক হচ্ছে এরা 20। এই ছিল ভাগ। শনিবারে আমাদের লোক গিয়েছিল 7-8 জন, ওদের সাথে আনসার চেয়ারম্যান লোকজন নিয়ে ঘাটটা দখল করে। এই ঘাট দখল করে দেওয়া পর্যন্ত আমরা শেষ, ওখানে আমরা যাই নাই। পরে কোনো ঘাট কেন্দ্রিক কোনো ব্যক্তি আমার নামে বা টাকা পয়সা এখানে যদি কেউ নিয়ে থাকে সেটা হলো ব্যক্তি বিশেষ নিয়েছে, কিন্তু ওসি কুমারখালী জামাল উদ্দিন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো ঘাট কেন্দ্রিক টাকা পয়সা আমি রিসিভ করি না এবং খাই না। বালি অপসারণ নিয়ে এলাকায় বিশৃঙ্খলা বা অবৈধ কর্মকাণ্ড চললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অতি শীঘ্রই এই কাজটার জন্য স্থগিত হয় এবং আমরা অলরেডি তাদেরকে স্থগিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করছি এবং আমরা এখান থেকে উপজেলা প্রশাসন থেকেও এ বিষয়ে যেহেতু অপ্রীতিকর ঘটনা চলমান আছে এবং এই ঘটনার জন্য না হরে সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি। চলতি বছরের মে মাসে ৭৯,৭৪,০০০ টাকায় গড়াই নদী থেকে ড্রেজিংকৃত 2,02,500 ঘনমিটার বালি অপসারণের কাজ পায় সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সনি আজিম, ওয়ান নিউজ, কুষ্টিয়া। দুপুরের বুলেটিনে নিচ্ছে আরেকটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বন্যা বিপর্যস্ত কৃষি ও মৎস্য উৎপাদন, ডুবেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, বিপাকে প্রায় 10,000 মৎস্য খামারি।
আবার আমন্ত্রণ দুপুরে বুলেটিনে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে ঢাকায় কাতার দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তারা। কাতারের রাষ্ট্রদূতের কাছে সরকারের শোক বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান কাতারের রাষ্ট্রদূত। এর আগে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু জনজীবন নয়, বন্যার পানি বিপর্যস্ত করে তুলেছে কৃষি এবং মৎস্য উৎপাদন ব্যবস্থাকেও। হাজার হাজার হেক্টর ফসলি জমি ও জলাশয় ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক এবং মৎস্য চাষিরা। সরকারি হিসেব অনুযায়ী শনিবার পর্যন্ত 12 জেলায় 28,610 হেক্টরে বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রামের কৃষি ও মৎস্য খাত। প্রাথমিক হিসেবে শুধু মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ 109 কোটি টাকার বেশি। ক্ষতির মুখে পড়েছেন প্রায় 10,000 মৎস্য খামারি। কয়েকদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান সহ দেশের অন্তত 12টি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এতে শনিবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 28,600 হেক্টরের বেশি ফসলি জমি। ভেসে গেছে অসংখ্য পুকুর, দিঘি ও চিংড়িঘেরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে চট্টগ্রামের কৃষি ও মৎস্য খাত। প্রাথমিক হিসাবে শুধু মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ 109 কোটি টাকা। সেই সঙ্গে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 10,000 মাছ চাষি। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় শনিবার পর্যন্ত চট্টগ্রাম জেলার 15টি উপজেলার 153টি ইউনিয়নে প্রায় 20 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছেন। মোট 12,251টি পুকুর, দিঘি ও খামার ভেসে গেছে, যার মোট আয়তন 4,106 হেক্টর। পুকুর, দিঘি ছাড়াও 320টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঁশখালী উপজেলায়। সেখানে 41 কোটি 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সাতকানিয়াতেও কয়েকশো হেক্টর জলাশয়ের মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি ক্ষেত যেটা এখন আছে সেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে দ্বিতীয়বার সার দেওয়া, পরিচর্যা করা, বালাইনাশক দেওয়া অথবা সেই কাজগুলি করতে হবে। তাহলে মোটামুটি আগামী মাসের মধ্যে এই কাজগুলি করা হলে মোটামুটি একটা রিকভারি আশা করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে বন্যায় বিভাগের 15টি উপজেলায় মোট 14,296.66 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 8,768 হেক্টর আউশ ধান, 621.66 হেক্টর আমনের বীজতলা এবং 4,907 হেক্টর গ্রীষ্মকালীন সবজির আবাদ পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমাদের লং টার্ম চিন্তা করতে হবে, অর্থাৎ বন্যা পরবর্তীতে আমাদেরকে এখনই সরকারি বেসরকারি সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রস্তুতি নিতে হবে যাতে বন্যার পানি ছড়ার সঙ্গে সঙ্গে যাতে তাদের পুনর্বাসনে বিশেষ করে সবজি, বিশেষ করে আমাদের ফসল, মৎস্য এবং গবাদি পশু সবকিছুতে আমাদেরকে নজর দিতে হবে। এদিকে আগামী 5 দিন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পানি দ্রুত না নামলে কৃষি ও মৎস্য খাতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। আবার আমন্ত্রণ দুপুরে বুলেটিনে। ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। বেসামরিক স্থাপনা সহ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস, সিডিক ও জাস্ক বন্দর নগরী এবং কেশম দ্বীপে। আমেরিকা জানিয়েছে হরমুজে তেহরানের হামলার জবাব দিচ্ছে তারা। নেটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ার করেছেন ইরান আগ্রাসী হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে আমেরিকার হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরে আবারও আমেরিকার নিশানায় ইরানের বেসামরিক স্থাপনা। মাসাহারে একটি পানির পাম্পে ওয়াশিংটনের বোমা হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজিস্তান প্রদেশের 8টি শহর।
ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে বন্দর আব্বাস এবং কাছের কেশম দ্বীপের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতেও হামলা করা হয়। সেই সাথে আইআরজিসির নৌযান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতাকে দুর্বল করা। ওয়াশিংটনের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোতে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার পর আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। আরও হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে বাহরাইন। নেটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ার করেছেন ইরান আগ্রাসী হলে তার জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে আতঙ্কিত করা যাবে না। পক্ষগুলোর মধ্যেকার সমঝোতা স্মারকটি দেখুন। যদি জাহাজ চলাচলে হামলা হয় অথবা ইরানিরা আগ্রাসী আচরণ করতে চায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি দিয়ে তার জবাব দেবেন। ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী উন্মুক্ত। তবে এই দাবি নাকচ করে তেহরান বলছে স্থিতিশীলতা এবং শান্তি ফিরিয়ে না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো ধরনের যাতায়াতের অনুমতি দেবে না তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।